আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 12 সম্পর্কে পড়ব, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ডিএনএ এর বংশগতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটু জটিল মনে হইতে পারে, বাট এই চ্যাপ্টারটাকে যদি আমরা বুঝে পড়ি তাহলে প্রত্যেকেই এই চ্যাপ্টারের যে এমসিকিউ বা সিকিউ গুলো থাকবে এগুলো খুব ভালোভাবে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা অধ্যায়টা শুরু করে ফেলি। সেটা হইতেছে, প্রথম যে অংশটা আমাদের অধ্যায়ের নামের ক্ষেত্রে আছে সেটা হচ্ছে জীবের বংশগতি। ঠিক আছে, জীবের বংশগতি। এই জীবের বংশগতি বলতে আসলে আমরা কি বুঝি? জীবের বংশগতি বলতে এখানে নাম থেকে বোঝা যাচ্ছে যে বংশগতি বলতে বোঝানো হইতেছে বংশের গতি। তাহলে বংশের গতি কখন জীবিত থাকবে? একটা প্রাণী যে থাকবে তার ওই প্রজন্মের পরের যে প্রজন্মটা থাকবে, তার পরের প্রজন্ম চলে আসলো, তারপরে তার পরের প্রজন্ম চলে আসলো, মানে মোট কথা এইভাবে প্রত্যেকটা জীব তার পরবর্তী বংশধর সৃষ্টি করতেছে। এই যে পরবর্তী বংশধর সৃষ্টি করতেছে, বংশধর সৃষ্টি করার মাধ্যমে সে তার পরবর্তী প্রজন্মের মধ্যে তার কিছু ক্রোমোজোম বা তার কিছু জিন বা তার কিছু বৈশিষ্ট্যকে ঢুকাই দিচ্ছে। কিভাবে ঢুকাই দিচ্ছে? আমরা মানুষ 46টা ক্রোমোজোম নিয়ে থাকতেছি, তাহলে 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা 23টা পাইছি বাবা থেকে এবং 23টা পাইছি মা থেকে। তাহলে এই যে বাবা থেকে 23টা এবং মা থেকে 23টা, টোটাল কয়টা হইলো? টোটাল হচ্ছে 46টা ক্রোমোজোম হইলো। তাহলে এই যে টোটাল 46টা ক্রোমোজোম, এই টোটাল 46টা ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যাবে যে বাবা থেকে যে 23টা পাইছি, এই বাবা থেকে কিছু বৈশিষ্ট্য পাইছি, মা থেকে যে 23টা ক্রোমোজোম পাইছি এখান থেকে কিছু বৈশিষ্ট্য পাইছি। এই হলো টোটাল 46টা ক্রোমোজোম, যা আমাদের বডিটাকে মানে বায়োলজিক্যালি কন্ট্রোল করতেছে বা এটাকে আমরা চালাচ্ছে বডিটাকে। ঠিক আছে, ক্রোমোজোমের মানে কার্যক্রমগুলো হচ্ছে বা আমাদের বডিটাকে গঠন করছে। তাহলে এই যে বংশগতি, পরবর্তী বংশ মানে পরবর্তী প্রজন্মটা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে মূলত বংশগতি। ঠিক আছে, এবং অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি বলতে মূলত বোঝানো হচ্ছে যে জীবের আসলে আচরণটা কিরকম হইতে পারে বা জীবের আসলে টোটাল প্রকৃতির সাথে আচরণ, প্রকৃতির আচরণ কিরকম হইতে পারে বা জীবের আচরণ, এই দুটার কম্বিনেশন যেটা, সেটাই হচ্ছে মূলত জীবের অভিব্যক্তি। তাহলে প্রথমে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আসলে এই বংশগতি আলোচনায় ডিএনএ, ক্রোমোজোম এগুলো আসলে কই থেকে আসলো। তো সেদিক থেকে প্রথমে যদি আমরা দেখি একটা পরিণত কোষ বা একটা প্রকৃত কোষ, তাহলে এই প্রকৃত কোষের ভেতরে অবশ্যই একটা সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যাবে। তাহলে এই যে সুগঠিত নিউক্লিয়াসটা থাকলো, এই নিউক্লিয়াসটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা টোটাল নিউক্লিয়াসটাকে একটু জুম করে দেখি, তাহলে এর ভেতরে দেখা যাবে যে গাঢ় কিছু অংশ থাকবে বিচ্ছিন্নভাবে, কিছু সূত্রাকার অংশ, এবং কিছু থাকবে একদম গাঢ় অংশ। তাহলে এই যে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমের যে সুতাগুলা থাকতেছে বা ক্রোমাটিন তন্তুগুলা থাকতেছে, ঠিক আছে, তার এই যে ক্রোমাটিন তন্তুগুলা, এই ক্রোমাটিন তন্তুগুলা হচ্ছে মূলত অকুণ্ডলিত অবস্থায় থাকা ক্রোমোজোম। ক্রোমোজোম যদি বলি যে ক্রোমোজোমের ব্যাপারটা কিরকম, ক্রোমোজোম হচ্ছে এইরকম সুতার মতো অংশ। ঠিক আছে, যে যখন সেটা অকুণ্ডলিত অবস্থায় থাকবে বা পেঁচানো অবস্থায় থাকবে না, তখন সেটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু, এবং তখন যখন সেটা পেঁচানো অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে যখন কুণ্ডলিত অবস্থায় থাকবে তখন সেটা খাটো অবস্থায় থাকবে এবং মোটা অবস্থায় থাকবে। কিন্তু এটা যখন এরভাবে এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে কুণ্ডলিত অবস্থায় বা কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছাড়া যখন বিচ্ছিন্নভাবে থাকতেছে, তখন সেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। আশা করি বুঝতে পারছো। এখন এই যে নিউক্লিয়াসকে ভাঙলে তাহলে আমরা কি পাচ্ছি? নিউক্লিয়াসকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন তন্তুটাকে আমি ক্রোমোজোম হিসেবে প্রকাশ করতেছি।
ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভেতরে যদি আমি বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে এই ক্রোমোজোমকে বিশ্লেষণ করলে এর ভেতর থেকে আমি পাবো হচ্ছে ক্রোমাটিন তন্তু বলে একটা অংশ পাবো, যেখানে বিভিন্ন প্রোটিন থাকতে পারে, এখানে কিছু প্রোটিন থাকতে পারে, এখানে কিছু প্রোটিন থাকতে পারে। কিন্তু স্বাভাবিক যে অংশটা এইটাকে যদি আমি জুম করি বা এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি যে অংশটা পাবো সেটাই হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তাহলে আমরা ডিএনএটাকে তো খালি চোখে দেখতে পারতেছি না, কিন্তু আমরা ক্রোমোজোমটাকে খালি চোখে দেখতে পারতেছি। তাহলে এই যে ক্রোমোজোম যেটা থাকতেছে, এই ক্রোমোজোমটাকে যেহেতু খালিভাবে দেখা যাচ্ছে সেই জন্য ক্রোমোজোমকে বলা হচ্ছে ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি বলা হচ্ছে ক্রোমোজোমকে। এবং এই যে ডিএনএ যেটা থাকতেছে এই ডিএনএটা এটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক ভিত্তি। তাহলে ক্রোমোজোমের ভৌত ভিত্তি হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম এবং বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আমরা পড়বো। তো ডিএনএ যেটা থাকতেছে এই ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ এর যে গঠন, এই গঠনটা নিয়েই মূলত আজকে আমাদের পড়াশোনা। তাহলে এই যে ডিএনএ যে গঠনটা, এই গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে এটার ভৌত ভিত্তিটা আগে দেখি বা ভৌত গঠনটা আগে আমরা দেখি, ডিএনএ এর ভৌত গঠন। তো ডিএনএ এর ভৌত গঠনের মধ্যে কি কি আছে? ডিএনএ এর ভৌত গঠনের মধ্যে দেখা যাবে যে আমাদের এই প্রথমে ডিএনএটাকে বস্তু হিসেবে আমরা দেখব। ঠিক আছে, বস্তু হিসেবে একটা ডিএনএ এর ভেতরে কি থাকতে পারে এটাকে আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করব না, কিন্তু বস্তুগতভাবে বা ভৌতভাবে এর ভেতরে কি থাকতে পারে যেটাকে আমরা বলতেছি ভৌত গঠন। দেখো, এটা আসলে পেঁচানো সিঁড়ির মতন বা একটা লম্বা স্কেল, এই স্কেলটাকে বা একটা মইটাকে আমরা যদি ধরি, একটা মই আছে, ছোট একটা মই, যে মইটার দুই মাথায় ধরলাম এবং এটাকে টুইস্ট করলাম। ঠিক আছে, এটাকে টুইস্ট করলে যে স্ট্রাকচারটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার। এবং এই যে টোটাল এভাবে ঘুরতেছে বা এভাবে নামতেছে, খাতার ক্ষেত্রে যে স্প্রিংটা থাকে, স্প্রিং শেপও আমরা বলতে পারি, স্পাইরাল শেপ বা সর্পিলাকার গঠন। তাহলে এই অংশ থেকে এই অংশটা এটা হচ্ছে একটা পূর্ণ প্যাচ। আবার যদি এখান থেকে চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা পূর্ণ প্যাচ। তো দেখো, যে অংশ থেকে শুরু করব বা যে দিক থেকে শুরু করব ঠিক সেম ওই রকম একটা অক্ষ যখন পাবো আমরা, সেরকম মানে 360 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, এই 360 ডিগ্রি ঘুরবে যে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ডিএনএ এর একটা পূর্ণ প্যাচ। তো এইটাকে যদি আমরা সোজা করে ফেলি তাহলে কিরকম হইতে পারে? সোজা করে ফেললে এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যেতে পারে। তার মানে এই যে মই যেটা থাকতেছে, এই মইটাই হচ্ছে মূলত ডিএনএ এর সরলকৃত রূপ। ঠিক আছে, এই ডিএনএ থেকে সরলকৃত রূপ হচ্ছে এটাকে আমরা বলতে পারি। তাহলে এই যে ডিএনএ যে সরলকৃত রূপটা আছে, এটার ক্ষেত্রে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আসলে কতটুকু, বা এই যে দুইটা হেলিক্স থাকতেছে বা দুইটা সূত্রক থাকতেছে, এটার মধ্যবর্তী দূরত্ব আসলে কতটুকু। এরপরে এই দূরত্বটা হচ্ছে মূলত এই দূরত্ব। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা আসলে কতটুকু? এই দূরত্বটা হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। ঠিক আছে, অ্যাংস্ট্রোম এবং ন্যানোমিটারের সম্পর্কটা বলে দেই। অ্যাংস্ট্রোম হচ্ছে 1 অ্যাংস্ট্রোম হচ্ছে 10⁻⁻10 মিটার, 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻9 মিটার। অতএব 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রোম। তাহলে অ্যাংস্ট্রোম হচ্ছে দৈর্ঘ্যের একটা একক, খুবই ক্ষুদ্র এককগুলোর ক্ষেত্রে অ্যাংস্ট্রোম ব্যবহার করা হয়। তাহলে এই যে 20 অ্যাংস্ট্রোম যে দূরত্ব, এটা সবসময় সমান থাকবে, এটা কখনো কমবেও না বাড়বেও না, ঠিক যেমনটা রেল লাইনের ক্ষেত্রে থাকতেছে, সমান দূরত্ব অবস্থান করতেছে। এরপরে এই যে একটা পূর্ণ প্যাচ যেটা থাকতেছে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানে টোটাল বন্ধন থাকতেছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইডের বন্ধন। এরকম বন্ধন থাকবে হচ্ছে 10টা।
ঠিক আছে, যেখানে যাও মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা পূর্ণ প্যাচের ক্ষেত্রে ডিএনএ টোটাল নিউক্লিওটাইডের সংখ্যা থাকবে হচ্ছে 10টা। নিউক্লিওটাইডের বন্ধন, এখানে যে নিউক্লিওটাইডের বন্ধনটা থাকতেছে আমরা এটা দেখতেছি, আমরা একটু পরে ডিটেলসে বুঝতে পারবো। তো এই যে বন্ধনটা এই দুইটা হেলিক্সকে একসাথে মানে জোড়া লাগায় রাখছে বা একসাথে করে রাখছে, এই বন্ধনটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইডের বন্ধন। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই অংশের ক্ষেত্রে আসি। এই অংশের ক্ষেত্রে এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, তার মানে 10 ন্যানোমিটার 10 মানে 1 ন্যানোমিটার থেকে আমরা 10 অ্যাংস্ট্রম পাবো। তো অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ভাগ দিলে আমরা ন্যানোমিটারে পেয়ে যাব। তো এই যে সিঁড়ির ক্ষেত্রে একটা থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব আসলে কতটুকু, এই দূরত্বটা আসলে কত? এই দূরত্বটা হচ্ছে যেহেতু 10টা নিউক্লিওটাইড থাকতেছে, তাহলে সেক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম ভাগ 10 সমান 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো এখন এই যে এই অংশটা থাকতেছে, তাহলে নিউক্লিওটাইড জিনিসটা কি আমাদেরকে এইটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ডিএনএ ভৌত গঠন, ঠিক আছে। তো ডিএনএ ভৌত গঠনের পরে আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। তো ডিএনএ এর রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ব্যাপার একটু ডিটেলসে পড়তে হবে। এটা যদি খাতায় নোট করে নিয়ে পড়তে পারো এটা সবচেয়ে ভালো হয়, কারণ এটা আসলে তোমাদের ক্ষেত্রে নোট করে নিলে জিনিসটা মনে থাকবে আর কি। তো এখন এই যে ডিএনএ যেটা থাকতেছে, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এখন কথা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা সম্পর্কে আমাদেরকে আগে ডিটেলসে পড়তে হবে। তাহলে ডি শব্দের অর্থ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে এই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে এটা হচ্ছে মূলত পলিনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মূলত হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড বলতে বোঝানো হচ্ছে যে নিউক্লিওটাইডের শিকল। তো নিউক্লিওটাইডের যে শিকলটা থাকতেছে, এই শিকলটাকে আমরা গঠন করে দেখব। আগে নিউক্লিওটাইডের গঠনটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে এখানে ডিঅক্সি নামটা মূলত রাইবোজ সুগার থেকে আসছে, আমরা একটু পরেই দেখতে পারবো। তো পলিনিউক্লিওটাইড, ডিএনএ হচ্ছে সহজ কথা যদি বলি পলিনিউক্লিওটাইড, এবং এটা পলিনিউক্লিওটাইড বলতে বোঝানো হচ্ছে নিউক্লিওটাইডের শিকল। তাহলে এই যে নিউক্লিওটাইডের শিকল, আগে আমাদেরকে নিউক্লিওটাইডের গঠনটা পড়তে হবে। নিউক্লিওটাইড এই জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে তিনটা জিনিস পাবো। নিউক্লিওটাইডকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে টোটাল তিনটা জিনিস পাই। একটা হচ্ছে রাইবোজ সুগার, তারপরে আমরা পাই হচ্ছে নাইট্রোজেন বেস, এবং আমরা পাই পিআই বা ইনঅর্গানিক ফসফেট। আর এখানে রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস এই দুটাকে একত্রে আবার বলা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড গঠন হইতে মূলত দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে রাইবোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে এই যে নিউক্লিওটাইডের তিনটা অংশের মধ্যে ফসফেট, তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইকুয়াল হচ্ছে নিউক্লিওটাইড।
তো আমরা একটা একটা করে জিনিস বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমত আমরা শিখবো রাইবোজ সুগার, সংক্ষেপে আরবি RS, তারপরে শিখবো হচ্ছে নাইট্রোজেন বেস NB এবং PI। এখন আমরা রাইবোজ সুগারের ডিটেলসে একটু চলে যাই। রাইবোজ সুগারের ডিটেলসের ক্ষেত্রে কি হবে, আমাদের রাইবোজ সুগারের ক্ষেত্রে আরেকটা নাম হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট শর্করা। পেন্টোজ সুগারের আরেকটা নাম হচ্ছে রাইবোজ সুগার। এটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। একটা হচ্ছে রাইবোজ সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, আগে রাইবোজ সুগারের স্ট্রাকচারটা আমরা দেখি, তারপর ডিঅক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচারটা দেখি। তাহলে রাইবোজ সুগারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টোটাল 5টা কার্বন, এরপরে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে আমরা কার্বনের নাম্বারিংটাও করে দেই, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো একটা জিনিস, সেটা হইতেছে এটা আমরা চ্যাপ্টার 4-এও পড়ছি, এটার সাথে আবারও পড়তে হচ্ছে আমাদেরকে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি এবং চ্যাপ্টার 12-এও আবার পড়তেছি। তো যেখানেই পড়ো যে জিনিসটা আসলে যত বেশি বার আছে সেটা তোমার তত বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। তো যে অংশটা বেশিবার, যে অংশ 5 বার আছে ওই অংশটা আমরা 5 বারই পড়বো, কারণ যে অংশটা 2 বার আছে তার চেয়ে যে অংশটা 5 বার আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি ডিটেলসে, ঠিক সেম ডিটেলস আমরা এখানেও পড়বো, কারণ এটা যেহেতু 2 বার আছে তার মানে যে টপিকটা একবার আছে তার চেয়ে এই টপিকটা বোঝা দ্বিগুণ বেশি প্রয়োজনীয়। তাহলে এখন আমরা দেখতে পারতেছি যে এই যে ডিঅক্সি রাইবোজ সুগার এবং রাইবোজ সুগার, এর মধ্যে ডি শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত এবং অক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন। তাহলে ডিঅক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন অনুপস্থিত। তাহলে এখানে যদি অক্সিজেন অনুপস্থিত হয়, কোথায় অনুপস্থিত? আমরা এখানে দেখতে পারতেছি টোটাল অক্সিজেন এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এখানে 5টা কার্বন থাকতেছে, সেজন্য সেটা রাইবোজ সুগার। এবং যেহেতু 5টা অক্সিজেন থাকতেছে, কোনো অক্সিজেন শর্ট নাই, সেজন্য আমরা বলতে পারি যে 5টি অক্সিজেন। আবার আমরা যদি এর ক্ষেত্রে দেখি যে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে 1টা অক্সিজেন 2টা অক্সিজেন 3টা অক্সিজেন 4টা অক্সিজেন, তার মানে মূল পার্থক্যটা কিন্তু এখানে 2 নাম্বার কার্বনে হয়ে যাচ্ছে। দেখো 2 নাম্বার কার্বনে এখানে কোনো অক্সিজেন নাই এবং এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু একটা অক্সিজেন কম থাকতেছে, ওই অক্সিজেন অনুপস্থিত থাকার যে ধারণাটাকে ফোকাস করার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডিঅক্সি রাইবোজ সুগার। কারণ পুরো রাইবোজ সুগারের স্ট্রাকচারের সাথে ডিঅক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচারের পার্থক্য শুধুমাত্র 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন নিয়ে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল 4টা অক্সিজেন, কিন্তু এখানে 5টা অক্সিজেন। তার মানে অক্সিজেন একটা কম আছে, যেহেতু অক্সিজেন একটা কম আছে তার মানে অক্সিজেন এটাকে অনুপস্থিত হিসেবে এটা নামকরণ করা যায়, সেখান থেকে নাম আসছে ডিঅক্সি রাইবোজ সুগার।
আশা করি বুঝতে পারছো। ডিঅক্সিরাইবোজ সুগার এটা হচ্ছে আমাদের, একটু বলে দেই, এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ডিএনএ তে থাকবে, এটা ডিএনএ তে থাকবে, এবং রাইবোজ সুগার যেটা এটা হচ্ছে আরএনএ তে থাকবে, আরএনএ তে থাকবে। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার থাকলো হচ্ছে ডিএনএ তে এবং রাইবোজ সুগার থাকলো হচ্ছে আরএনএ তে। ঠিক আছে, এরপরে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নাম থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হইতেছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক। তার মানে আমরা যদি বলি নাইট্রোজেন বেস বলতে কি বোঝানো হয়, নাইট্রোজেন বেস বলতে মূলত বোঝানো হয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। নাইট্রোজেন যুক্ত ক্ষারক টোটাল ডিএনএ এবং আরএনএ মিলে টোটাল আছে হচ্ছে 5টা। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। তাহলে এই যে এই চারটা, প্রথম চারটার ক্ষেত্রে যদি বলি, এই চারটা থাকে হইতেছে আরএনএ তে এবং এই চারটা থাকে হইতেছে ডিএনএ তে। তার মানে আরএনএ তে থাকতেছে 4টা নাইট্রোজেন বেস এবং ডিএনএ তে থাকতেছে টোটাল 4টা নাইট্রোজেন বেস। এখানে তাহলে পার্থক্যটা হচ্ছে কোথায়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটা কিন্তু কমন, ডিএনএ তেও থাকতেছে, আরএনএ তেও থাকতেছে, কিন্তু ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন বেসের ক্ষেত্রে পার্থক্য করে দিচ্ছে হচ্ছে থায়ামিন এবং ইউরাসিল। এটাই হচ্ছে মূল পার্থক্য। ডিএনএ তে থায়ামিন থাকে এবং আরএনএ তে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এটা হচ্ছে টোটাল মানে ব্যাপারটা। এরপরে আমরা এই নাইট্রোজেন বেসকে 2 ভাগে ভাগ করতে পারি। নাইট্রোজেন বেসকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউরিন বেস এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন বেস। পাইরিমিডিন বেস, পিউরিন বেসের মধ্যে আছে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন বেসের মধ্যে আছে হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন। তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা কথা বলে দেই, সেটা হইতেছে পাইরিমিডিন এবং পিউরিন এটা কিভাবে মনে রাখবা, মাথায় রাখবা। পাইরিমিডিনের ক্ষেত্রে ওয়াই আছে, থায়ামিনের ক্ষেত্রে ওয়াই আছে, সাইটোসিনের ক্ষেত্রে ওয়াই আছে, কিন্তু পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন কোনটার ক্ষেত্রে ওয়াই নাই। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এই পিউরিন এবং পাইরিমিডিন থাকতেছে, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। ঠিক আছে, পিউরিনকে আমি সংক্ষেপে পিউরিন লিখি, আচ্ছা পুরোটাই লিখি, পিউরিন বন্ড পিউরিন, এটা কখনোই সম্ভব না। তারপরে পিউরিন বন্ড পাইরিমিডিন, সরি হ্যাঁ এটা সম্ভব, পাইরিমিডিন এটা সম্ভব। তারপরে পাইরিমিডিন বন্ড পাইরিমিডিন এটাও সম্ভব না। তার মানে পিউরিন পিউরিন বন্ড কখনোই করবে না। তার মানে অ্যাডেনিন এবং গুয়ানিন কখনো বন্ধন গঠন করবে না। থায়ামিন এবং সাইটোসিন কখনো বন্ধন গঠন করবে না। বন্ধন গঠন হইলে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হবে এবং সেটাও ফিক্সড। সেটা হইতেছে অ্যাডেনিন ডাবল বন্ড থায়ামিন এবং গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন। তার মানে অ্যাডেনিন এবং থায়ামিন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হইতে পারে এবং গুয়ানিন এবং সাইটোসিন এটা হচ্ছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হইতে পারে। আশা করি টোটাল ব্যাপারটা বুঝাইতে পারছি। ঠিক আছে, আবারও বলে দেই, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস টোটাল থাকে 5টা, ডিএনএ এবং আরএনএ মিলে, তার ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন এই 3টা কমন, ডিএনএ তেও থাকে, আরএনএ তেও থাকে। আরএনএ তে ইউরাসিল থাকতেছে, ডিএনএ তে ইউরাসিল থাকতেছে না, ডিএনএ তে থায়ামিন থাকতেছে। এই নাইট্রোজেন বেসটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিউরিন বেস এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেস যেটা সেটার ভিতরে থাকতেছে অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন বেস যেটা সেটার ভিতরে থাকতেছে থায়ামিন এবং সাইটোসিন।
ঠিক আছে? তাহলে এখন কথা হইতেছে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে বন্ধন যখন গঠন হবে তখন কখনোই পাইরিমিডিন বন্ধন গঠন করবে না এবং পিউরিন বন্ধন গঠন করবে না। অ্যাডেনিন এবং থায়ামিন দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে এবং গুয়ানিন সাইটোসিন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে পিআই বা এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট এটার বাংলাটা হচ্ছে অজৈব ফসফেট। এই ফসফেট অজৈব ফসফেট বলতে কি বোঝাচ্ছে? PO4-3, ঠিক আছে? এই PO4-3 এইটার নাম হচ্ছে ফসফেট মূলক এবং এখান থেকে একটা অ্যাসিড তৈরি হয় সেটার নাম হচ্ছে H3PO4, ঠিক আছে? এই যে এই ফসফরিক অ্যাসিড যেটা থাকতেছে এই ফসফরিক অ্যাসিড বা ফসফেট মূলক কোথাও বলা আছে যে ফসফেট যুক্ত হচ্ছে, কোথাও বলা হচ্ছে ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে। এই ফসফেটের চাহিদার বা যে যোগানের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড যেটা থাকতেছে এই ফসফরিক অ্যাসিড একটা যুক্ত হওয়া মানে একটা ফসফেট মূলক যুক্ত হওয়া, তিনটা ফসফরিক অ্যাসিড যুক্ত হওয়া মানে হচ্ছে তিনটা ফসফেট যুক্ত হওয়া। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি কি শিখলাম? আমরা রাইবোজ সুগার সম্পর্কে শিখলাম, আমরা নাইট্রোজেন বেস সম্পর্কে শিখলাম, আমরা হচ্ছে ফসফেট সম্পর্কে শিখলাম। এখন এটা ডিএনএ তে কিভাবে থাকতেছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হইতেছে ডিএনএটা ক্ষেত্রে আমাদের রাইবোজ সুগার এটাকে আমরা 5টা কোণা দিয়ে প্রকাশ করব, নাইট্রোজেন বেসকে আমরা 4 কোণা দিয়ে প্রকাশ করব এবং ফসফেটটাকে গোল্লা দিয়ে প্রকাশ করব বা বৃত্ত দিয়ে প্রকাশ করব। এটা মাথায় রাখবা। ডিএনএ কখনোই সমানভাবে থাকে না। সমানভাবে থাকে না বলতে কি আসলে মানে দুইটা স্টার্টিং পয়েন্ট আর দুইটা এন্ডিং পয়েন্ট যদি বলিস বোঝার সুবিধার্থে, দুইটা স্টার্টিং পয়েন্ট দুটো এন্ডিং পয়েন্ট কখনো একসাথে থাকবে না। এটা আসলে অলওয়েজ এইভাবে থাকতেছে, মানে একটা শুরু একটা শেষ, আর একটা শুরু আর একটা শেষ। বোঝা গেছে? তার মানে কখনো এইভাবে বা এইভাবে থাকবে না, এইভাবে কখনো সম্ভব না। থাকে হচ্ছে সবসময় এইভাবে, মানে দুইটা বিপরীতমুখী চেইনে যুক্ত থাকতেছে। তাহলে এই ডিএনএ এর ক্ষেত্রে বিপরীতমুখী চেইনে যদি যুক্ত থাকে তাহলে এই অংশের মধ্যে যদি বলি এখান থেকে যদি আমরা একটা চেইন বের করি, এই চেইনের মধ্যে দেখা যাবে এটা যদি 5 ডিগ্রি হয় তাহলে এটা হবে হচ্ছে 3 ডিগ্রি এবং তাহলে এটা হবে 3 ডিগ্রি এবং আর একটা হবে 5 ডিগ্রি। অর্থাৎ ডিএনএ এর প্রত্যেকটা হেলিক্সের দুইটা মানে দুইটা সূত্রকের প্রত্যেকটা সূত্রকের দুইটা মাথার একটাকে ধরা হয় 5 ডিগ্রি এবং আরেকটাকে ধরা হয় 3 ডিগ্রি। এর মাধ্যমে নামকরণ করা হচ্ছে। তাহলে আমাদের ডিএনএ এর ক্ষেত্রে আমরা যখন বলবো এটাকে নিউক্লিওটাইডের চেইন তখন আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা হইতেছে ডিএনএ এর ক্ষেত্রে দেখা যাবে যে 5 কার্বন বিশিষ্ট শর্করা দিয়ে দিই আমরা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, তারপরে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন এটা তো এই দিক দিয়ে দিলাম আমি, এটার বিপরীত দিক দিয়ে তাহলে এই দিক দিয়ে দিতে হবে আমাকে। এই হলো আমাদের সবগুলার 5টা সুগার আমরা দিয়ে ফেলছি, মানে এই যে 5টা কোণা বলতে মূলত 5 কার্বন বিশিষ্ট শর্করাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটা যদি বুঝে ফেলি তাহলে আমাদের এই যে রাইবোজ সুগার এগুলোর ভেতরে আমরা বইয়ে যেমন এস লেখা আছে আমরা একটা করে এস লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এদের প্রত্যেকের সাথে একটা করে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, যেটা আমরা 4 কোণা বক্স দিয়ে প্রকাশ করব। এরপরে থাকবে হচ্ছে একটা করে ফসফেট, প্রত্যেকের সাথে একটা করে ফসফেট দিয়ে দেই।
তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখতেছো, এই স্ট্রাকচারের মধ্যে এই যে এই অংশটা, যে কোনো একটা অংশ যদি আমরা ধরে নেই, এই অংশটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। আমরা নিউক্লিওটাইডের ক্ষেত্রে কি পড়ছিলাম? নিউক্লিওটাইডের ক্ষেত্রে একটা রাইবোজ সুগার লাগে, একটা নাইট্রোজেন বেস লাগে এবং একটা ইনঅর্গানিক ফসফেট লাগতেছে। তাহলে একটা রাইবোজ সুগার, একটা নাইট্রোজেন বেস এবং একটা ইনঅর্গানিক ফসফেট, এই তিনটার কম্বিনেশনে যে অংশটা হয় সেটা হইতেছে আমাদের এই যে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের একটা চেইন তৈরি হবে, এই একটা আরেকটা নিউক্লিওটাইডের চেইন তৈরি হবে, পরে দুটো চেইন একত্রে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে চেইনগুলা, এই চেইনগুলা আমরা যুক্ত করব কিসের মাধ্যমে? এই চেইনগুলা যুক্ত হবে দুইটা বন্ধনে। এই একটা সূত্রকের চেইন মূলত যুক্ত থাকে ফসফেটের মাধ্যমে, এবং এই যে দুইটা সূত্র, দুটা আলাদা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, যদি আমি বোঝার সুবিধার্থে একটা দাগ দিয়ে দেই, তাহলে এই যে এই অংশটা একটা সূত্র, এই অংশটা একটা সূত্র, এই দুটো সূত্র যুক্ত থাকে নাইট্রোজেন বেজের পারস্পরিক যে বন্ধনটা তৈরি হয় অ্যাডেনিন থায়ামিন বা গুয়ানিন সাইটোসিন, এটার মাধ্যমে। তাহলে এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে ডাবল বন্ডে এখানে আসবে থায়ামিন, এখানে যদি গুয়ানিন থাকে এখানে ট্রিপল বন্ডে আসবে হচ্ছে সাইটোসিন। এখানে যে কোনোটা থাকতে পারে, আমরা ধরে নিই সাইটোসিন থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে গুয়ানিন। নট নেসেসারি যে অ্যাডেনিন থায়ামিনের পরে গুয়ানিন সাইটোসিনই আসতে হবে, ঠিক আছে? এখানে সাইটোসিন গুয়ানিনও এখানে সাইটোসিন থাকতে পারে, এখানে গুয়ানিন থাকতে পারে, কিংবা এখানে পুনরায় থায়ামিন, এখানে অ্যাডেনিন থাকতে পারে, কিন্তু অ্যাডেনিনের সাথে থায়ামিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে, এটা ফিক্সড। তাহলে এই যে নিউক্লিওটাইডের চেইন, তাহলে একটা চেইন আর একটা চেইনের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতো, এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা একটা বিশেষ ধরনের বন্ধন, তোমরা বড় হলে জানতে পারবা। এটা সম্পর্কে জাস্ট মনে রাখো, এটা এক ধরনের বন্ধন আর কি। বন্ধনটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে ডিএনএ এর দুইটা হেলিক্স পরস্পর যুক্ত থাকতেছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আমি যদি নামকরণ করি তাহলে এটা যদি 5 ডিগ্রি বলি তাহলে এটা হবে 3 ডিগ্রি, তাহলে এটা হবে 5 ডিগ্রি এবং এটা হবে হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কথা হচ্ছে এইভাবে থাকে একটা ডিএনএ এর গঠন, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ এর ভেতরে থাকবে। এখন এই যে ডিএনএ এর গঠনটা যদি একটা দেখি আমরা, ডিএনএ গঠনের পরে আমাদের আসলে কি আসে? ডিএনএ গঠনের পরে আমাদের আসে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে পার্থক্যটা থাকতেছে, এই পার্থক্যটা। তো ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে যে মূল যে পার্থক্যগুলো থাকবে সেগুলো যদি আমরা দেখি, ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিএনএ মানে দ্বিসূত্রক, এটা হচ্ছে ডিএনএ। এবং আরএনএ এর ক্ষেত্রে যদি বলি তাহলে আরএনএ এর ক্ষেত্রে এটা হবে হচ্ছে একসূত্রক, ঠিক আছে? একসূত্রক। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আরএনএ এবং এটা হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ এদের ক্ষেত্রে কি কি থাকবে? এদের ক্ষেত্রে অ্যাডেনিন থাকলো, থায়ামিন থাকলো, গুয়ানিন থাকলো, সাইটোসিন থাকলো, সরি এখানে ইউরাসিল হবে, ইউরাসিল থাকলো। এখানে কি কি থাকলো? এখানে অ্যাডেনিন থাকলো, থায়ামিন থাকলো, গুয়ানিন থাকলো, সাইটোসিন থাকলো। তাহলে পার্থক্যটা কই হচ্ছে? এই যে থায়ামিন এবং ইউরাসিলে পার্থক্যটা হয়ে যাচ্ছে। আরেকটা পার্থক্য তোমরা দেখতেই পারতেছো, সেটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক এবং আরএনএ হচ্ছে একসূত্রক। তাহলে দ্বিসূত্রক এবং একসূত্রক যদি হয় তাহলে একসূত্রকে যতটা আণবিক ভর হবে ডিএনএ তে অবশ্যই আণবিক ভর তার চেয়ে অনেক বেশি হবে। তাহলে ডিএনএ এর আণবিক ভর বেশি, আরএনএ এর আণবিক ভর কম। এখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হইতে পারে। তাহলে একটা ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ হইতে পারে, এই ডিএনএ থেকে ডিএনএ কপি করে তৈরি হওয়া, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন। এবং ডিএনএ থেকে আরএনএ যে তৈরি হয়, কেন তৈরি হয়? এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য লাগে, এটা আমরা একটু পরে আসতেছি। সেটা হইতেছে এই যে ডিএনএ থেকে আরএনএ যেটা তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ সাচ বা মানে ফ্রেম হিসেবে কাজ করে। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে একটা থাকতেছে রেপ্লিকেশন এবং আরেকটা থাকতেছে ট্রান্সক্রিপশন। তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন, এবং ডিএনএ থেকে আরএনএ হওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস।
ঠিক আছে, একটু পরেই আমাদের লাগবে, জিনিসটা একটু বুঝে রাখি আমরা। এগুলো সব বেসিক জিনিস ভাইয়া, কারণ এগুলোতে ক্লাস বড় হচ্ছে, এটা সত্য কথা, কিন্তু এগুলো বুঝলে না আসলে তোমার লস নাই। যদি বলি যে তোমার লস নাই, ঠিক আছে, তোমার এসএসসি বেসিকের ভেতরে এগুলো পড়ে, ঠিক আছে, তাহলে এসএসসির বেসিকটা বুঝলে আমার চেয়ে তোমার বেশি লাভ। তাহলে এখন কথা হচ্ছে, ধরো আমাদের একটা বৈশিষ্ট্য দরকার, ঠিক আছে, বা ডিএনএ ভেতরে কোন একটা কাজের বৈশিষ্ট্য দেওয়া আছে বা কোন একটা কাজের দিক নির্দেশনা দেওয়া আছে। তাহলে এই যে ডিএনএ এর ভেতরে যে বৈশিষ্ট্য বা যে কোডটা দেওয়া আছে, এই কোড কোষের দ্বারাই বোঝা সম্ভব না। তার মানে কোষ এই ডাটাটাকে বুঝবে না। ডিএনএ এর ভেতরে যে ডাটাটা থাকতেছে এটা হচ্ছে কোষ আকার, কোষের কোড আকারে থাকতেছে। এই কোড কোষের দ্বারাই বোঝা সম্ভব না। তাহলে এই যে কোড, এটা যদি ডিএনএ মানে ডিএনএ কোড কোষ যদি না বুঝে, তাহলে কোষের ভাষা কি? মনে রাখবা, কোষের ভাষা যেটা থাকবে, কোষের ভাষা হলো প্রোটিন, ঠিক আছে, কোষের ভাষা হলো প্রোটিন। তার মানে যদি কোষের ভাষায় কোষকে কোনো কাজের ডিরেকশন দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই প্রোটিনের মাধ্যমে দিতে হবে। এই প্রোটিন কে তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম যেটা করে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতেছে। তাহলে এই যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করতেছে, তাহলে প্রোটিন সিনথেসিস করতেছে, কিভাবে করতেছে সেটা দেখি। প্রোটিন কিভাবে আসতেছে? ডিএনএ হচ্ছে এটা, এবং ডিএনএ থেকে রাইবোজোমের কাছে একটা কোড কপি, ধরে নিলাম যে ডিএনএ এর এই অংশটা একটা জিন। জিন কি এটা একটু বলে দেই, সেটা হচ্ছে জিনের ক্ষেত্রে যদি ডিএনএ এর এইটুকু অংশ একটা বৈশিষ্ট্য বহন করতে পারে, তাহলে এইটুকু অংশ একটা জিন। যদি এইটুকু অংশ একটা বৈশিষ্ট্য বহন করে, সেটুকু অংশ একটা হচ্ছে জিন। তার মানে ডিএনএ এর বৈশিষ্ট্য বহনকারী অংশকে জিন বলে, ঠিক আছে। তাহলে এই যে ডিএনএ এর বৈশিষ্ট্য বহনকারী যে জিনটা থাকতেছে, এই জিনটার ক্ষেত্রে এই জিনটা কতটুকু হবে এটা আসলে ইনশিওর না, মানে এটা কনফার্ম না, কিন্তু এটা বৈশিষ্ট্য ধারণ করবে একটা, এটা কনফার্ম। তাহলে এখন কথা হচ্ছে, এই যে একটা তথ্য, এই তথ্যটাকে কপি করবে কে? এটাকে কপি করবে হচ্ছে আরএনএ, ঠিক আছে। ডিএনএ কপি করবে, কিভাবে কপি করবে? কপি করার সময় ডিএনএ এর হেলিক্সটা যদি খুলে যায়, তাহলে এখানে যদি দেখো যে কপিটার ক্ষেত্রে ধরলাম যে এখানে খুলে গেছে, এই হেলিক্সটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখানে যদি থাকে অ্যাডেনিন, এখানে যদি থাকে গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডেনিন, তাহলে অ্যাডেনিনের পরিবর্তে সে থায়ামিন নেবে না, কিন্তু সে নেবে ইউরাসিল। গুয়ানিনের পরিবর্তে সে নেবে হচ্ছে সাইটোসিন, সাইটোসিনের পরিবর্তে সে নেবে গুয়ানিন, থায়ামিনের পরিবর্তে সে নেবে হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিনের পরিবর্তে থায়ামিন নেওয়ার কথা, কিন্তু সে থায়ামিন নেবে না, কারণ ডিএনএতে থায়ামিন থাকলেও আরএনএতে থায়ামিন থাকে না, সে হচ্ছে ইউরাসিল নেবে। তাহলে এখন কথা হচ্ছে আবার ডিএনএটা ক্লোজ হয়ে যাচ্ছে, আগের অবস্থা ফেরত যাইতেছে। তাহলে এই যে ডিএনএ এর ভেতরে যে তথ্যটা থাকলো, এই তথ্যটা আরএনএ কপি করে ফেললো। তাহলে এই তথ্যটাকে যে কপি করে ফেললো বা রিড করে ফেললো, এরপরে এই তথ্যটাকে পাঠানো হয় হচ্ছে রাইবোজোমের কাছে। তাহলে এই যে রাইবোজোমের কাছে যখন এই কপিটাকে পাঠানো হইলো, মানে আরএনএ এখানে বার্তা বাহক হিসেবে কাজ করছে। তাহলে ডিএনএ থেকে ডাটা কপি করে আরএনএ রাইবোজোমের কাছে দিচ্ছে, রাইবোজোম ওই অনুযায়ী বা ওই কোডকে ডিকোড করে ওখান থেকে প্রোটিন তৈরি করতেছে, এবং ওই প্রোটিনটাই কোষের বৈশিষ্ট্য নির্ধারণ করে দিচ্ছে যে আসলে কি হবে, ঠিক আছে। এইখানে মাথায় রাখবা যে এখানে যদি কোড ভুল হয়, তাহলে সেক্ষেত্রে জেনেটিক ত্রুটি আসতে পারে, কারণ এই যে কোডটা, এই কোডের উপর নির্ভর করে রাইবোজোম প্রোটিন তৈরি করে দেবে বা প্রোটিন সংশ্লেষণ করে দেবে। তাহলে যদি এখানে কোডের ভেতরে ঝামেলা থাকে, তাহলে প্রোটিনে ঝামেলা থাকবে, প্রোটিনে ঝামেলা থাকলে সেখান থেকে বৈশিষ্ট্যতে ঝামেলা থাকবে, যে সমস্যাগুলোকে আমরা বলতেছি জেনেটিক ত্রুটি বা জেনেটিক ডিসঅর্ডার বলতেছি, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু বুঝলাম আশা করি। তো ডিএনএ থেকে বৈশিষ্ট্য কিভাবে আসে আশা করি বোঝা হয়ে গেছে, ঠিক আছে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে প্রথমত একটা হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে। ফিনোটাইপ জিনিসটা কি? ফিনোটাইপ এবং আরেকটা হচ্ছে জিনোটাইপ। তারপরে
প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে থাকলো হচ্ছে জিন। জিন সম্পর্কে আগে বললাম একটু আগে, সেটা হচ্ছে আবারও বলে দিচ্ছি, ডিএনএ এর বৈশিষ্ট্য ধারণকারী অংশকে বলা হচ্ছে জিন। এই ডিএনএ এর বৈশিষ্ট্য ধারণকারী যে অংশটা, ওইটাকে আমরা জিন বলবো, যেটা ডিএনএ এর ভেতরে থাকতেছে। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, ঠিক আছে? ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। জিনোটাইপ হচ্ছে জিনের ধরন। জিনের ধরন হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে এখন কথা হচ্ছে ফিনোটাইপ জিনিসটা কি, জিনোটাইপ জিনিসটা কি? ধরো একটা মানুষ কালো বা ফর্সা, খাটো বা লম্বা, যে কোনো বৈশিষ্ট্যের হইতে পারে। ওই বৈশিষ্ট্যটাকে আমরা বাইরে থেকে দেখতে পারতেছি বা এটা প্রকাশ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে জিনের প্রকাশ। কিন্তু এই বাহ্যিক বৈশিষ্ট্যটার জন্য যে জিনটা কাজ করতেছে, এই যে ওই জিনটাকে আমরা কখনোই কিন্তু দেখতে পারতেছি না। তাহলে যে জিনটা ওই বৈশিষ্ট্যের ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে জিনোটাইপ। তার মানে কেউ যদি কালো হয় বা কেউ যদি ফর্সা হয়, তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা, এটাকে আমরা বলতেছি ফিনোটাইপ। এবং যে জিনটা তার চামড়ার রং নির্ধারণ করে দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি জিনোটাইপ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মানে জিনোটাইপটা আমরা দেখতে পারি না, ফিনোটাইপটা আমরা দেখতে পারি। আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি বিভিন্ন জীবের ক্ষেত্রে, সেগুলো মূলত হচ্ছে জিনোটাইপ, ফিনোটাইপ, এগুলো জিনোটাইপ না। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের জিনের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুই ধরনের জিনই থাকতেছে। যেমন যদি বলি উচ্চতার ক্ষেত্রে, একটা জীবের মানে একটা মানুষের ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে তার দুইটা জিন কাজ করবে। একটা জিন চাবে প্রকাশ হয়ে ওই মানুষটাকে খাটো বানাইতে, আরেকটা জিন চাবে ওই জিন নিজে প্রকাশ হয়ে ওই জীবটাকে বা ওই মানুষটাকে লম্বা করতে। তার মানে একটা মানুষ যে লম্বা, তার ভেতরে লম্বা এবং খাটো দুইটা জিনই আছে। কিন্তু লম্বা জিনটা প্রকাশ হইতে পারছে, যার ফলে মানুষটা লম্বা হইছে, কিন্তু তার খাটো জিনটা যদি প্রকাশ হইতো তাহলে মানুষটা খাটো হইতো। আশা করি বুঝতে পারছো প্রকট এবং প্রচ্ছন্ন জিন। তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন জিনিসটা কি? সেটা হইতেছে কখনোই একই সাথে দুইটা জিন সাধারণত প্রকাশ হইতে পারে না, কারণ একটা মানুষ একই সাথে লম্বা একই সাথে খাটো হওয়া সম্ভব না। তাহলে যেহেতু একই সাথে লম্বা এবং খাটো হওয়া সম্ভব না, এই ক্ষেত্রে একটা জিন আরেকটা জিনকে প্রকাশ হইতে বাধা দিচ্ছে। তার মানে একজন নিজে প্রকাশিত হবে এবং অপরজনকে বাধা দেবে। তাহলে যে বাধা দেয়, ঠিক আছে, বাধা দেয়, সে অবশ্যই শক্তিশালী হবে। তাহলে এটা হচ্ছে বাধা দেয় এবং প্রকাশ পায়। যে বাধা দেয় এবং প্রকাশ পায়, এটাকে আমরা বলি হচ্ছে প্রকট জিন। এবং যে বাধাপ্রাপ্ত এবং অপ্রকাশিত, বাধাপ্রাপ্ত এবং অপ্রকাশিত, এটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন জিন। তার মানে একই বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন কাজ করবে, একজন আরেকজনকে বাধা দেবে এবং নিজে প্রকাশিত হবে। যে বাধা দেবে এবং নিজে প্রকাশিত হবে তাকে আমরা বলবো প্রকট জিন, এবং যে বাধা প্রাপ্ত হবে এবং অপ্রকাশিত থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন আশা করি বুঝতে পারছো। তাহলে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন যদি বোঝা হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। ও একটা জিনিস, সেটা হইতেছে প্রচ্ছন্ন জিনকে সবসময় স্মল লেটার দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, স্মল লেটার দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং যদি আমরা প্রকট জিনের ক্ষেত্রে আসি, সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হবে। তার মানে কোথাও যদি ক্যাপিটাল এবং স্মল লেটার থাকে তাহলে কি হবে? তাহলে যদি আমরা ধরে নেই যে লম্বা জিন হচ্ছে বড়টি, খাটো জিন হচ্ছে ছোটটি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দেখা যাবে বড়টি থাকলে সেটা অবশ্যই লম্বা হবে, ছোটটি থাকলে সেটা অবশ্যই খাটো হবে। যদি
বড়টি এবং ছোটটি একত্রে থাকে সেটা লম্বা হবে। কেন লম্বা হবে? কারণ হচ্ছে এখানে বড়টি এবং ছোটটি এর মধ্যে অবশ্যই বড়টিটা প্রকট জিন, কারণ এটা ক্যাপিটাল লেটারে আছে এবং এটা অবশ্যই শক্তিশালী বেশি, কিন্তু ছোটটিটা শক্তিশালী, এর প্রকাশ হওয়ার ক্ষমতা কম বা এর বাধা দেওয়ার ক্ষমতা কম, তাই সে অপ্রকাশিত থাকবে কিন্তু দেহের ভিতরে থাকবে এবং এটা প্রকট জিন নিজেকে প্রকাশিত করবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো আশা করি। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে ক্রস। ক্রস অনেকে করতে পারো না, তো ক্রসের ক্ষেত্রে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সেটা হইতেছে, আমাকে দেখি ক্রসটা, ধরে নিলাম এ বি সি ডি। প্রথমে চারটার নিচে একটা করে ফোঁটা দিয়ে দিবা। খাতার ক্ষেত্রে এখানে মানে তোমার খাতাতে তুমি যখন লিখবা তখন এখানে 2 আঙ্গুল ফাঁকা রাখবা। প্রথমে এর সাথে আমরা দেব সি, মানে মূল উদ্দেশ্যটা বলে দেই, এর সাথে সি এবং ডি এর ক্রস, বির সাথে সি এবং ডি এর ক্রস। তাহলে এটাকে আমরা এভাবে দিলাম, তারপরে বিটাকে আমরা এভাবে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি আসলো? এখান থেকে আসলো এ সি, এখান থেকে আসলো এ ডি, এখানে আসলো সি বি সি ডি, না ডি বি ডি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রসের আর কি প্রসিডিউর। তো এটার মাধ্যমে আমরা নতুন জীব সৃষ্টি করার একটা মানে নতুন জীবের বৈশিষ্ট্য কি ধরনের হইতে পারে এটা আমরা বোঝার চেষ্টা করব। ধরে নিলাম যে একটা জীবের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ অবিশুদ্ধ লম্বা, দুইটা অবিশুদ্ধ লম্বার ক্ষেত্রে আমরা লিখে নিই যে দুটি অবিশুদ্ধ লম্বা, অবিশুদ্ধ লম্বা ক্রস। এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে পিতা ক্রস মাতা। ঠিক আছে, পিতা ক্রস মাতা। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ মানে কি? অবশ্যই বাহ্যিক বৈশিষ্ট্য। সেটা হবে কি? লম্বা ক্রস লম্বা। তারপরে আসবে জিনোটাইপ। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে একটু আগে দেখছিলাম বড়টি এটা লম্বা হয়, বড়টি ছোটটি এইটাও লম্বা হয়। এখানে দুইটা জিনই কাজ করছে জীবটাকে লম্বা করার জন্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এবং এটা হচ্ছে অবিশুদ্ধ লম্বা, কারণ এখানে দুইটা জিন প্যারালালি কাজ করে নাই। এখানে দুইটা জিনই জীবটাকে লম্বা করার জন্য কাজ করে নাই। একটা জিন কাজ করছে জীবটাকে লম্বা করার জন্য এবং আরেকটা জিন কাজ করছে জীবটাকে খাটো করার জন্য, কিন্তু এখানে প্রকট জিনের জোরে আসলে জীবটা লম্বা হয়ে গেছে, কিন্তু সেই জন্য এটা বিশুদ্ধ লম্বা, এটা অবিশুদ্ধ লম্বা। তাহলে এক্ষেত্রে আমি নিয়মটা দেখাই দিচ্ছি। ফিনোটাইপ, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপের ক্ষেত্রে এটা কি হবে? বড়টি এবং ছোটটি ক্রস বড়টি এবং ছোটটি। তারপরে আসবে হচ্ছে গ্যামেট। গ্যামেটের ক্ষেত্রে এটা কি হবে? গোল্লা চিহ্ন দেওয়া থাকবে। যদি গোল্লা চিহ্ন দেওয়ার মানে গোলার ভেতরে যদি থাকে কোনো জিন, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে গ্যামেট হিসেবে মানে গণ্য হবে, বড়টি এবং ছোটটি। তাহলে আমরা ক্রস ঘটাই ফেলি। এখানে দেখা যাচ্ছে বড়টি বড়টি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, ছোটটি ছোটটি। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে? এখানে এইটা তিনটা হচ্ছে লম্বা, এবং এইটা হচ্ছে খাটো। তাহলে এটা হচ্ছে লম্বা এবং এটা হচ্ছে খাটো। লম্বা এবং খাটোর মধ্যে তিনটা পাইলাম আমি লম্বা, একটা পাইলাম খাটো। তাহলে এটা খাটোটা কিভাবে আসতে পারে? তাহলে সেক্ষেত্রে এখানে আমি যদি অনুপাত দেখি, অনুপাতটা যদি করি তাহলে কি হইতে পারে? প্রথমত আসি ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত
অনুপাত হইতে পারে এখানে ফিনোটাইপ মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য লম্বা ইস টু খাটো, 3টা লম্বা 1টা খাটো, 75% লম্বা 25% খাটো, এটা হচ্ছে অনুপাত। এবং আরেকটা যদি দেখি আমরা, সেটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত এটা আসবে বড়টি বড়টি ইস টু বড়টি, ছোটটি ইস টু ছোটটি ছোটটি, 1:1। তাহলে সেদিক থেকে দেখা যাচ্ছে জিনোটাইপিক যখন অনুপাত করতে গেলাম তখন আসলে জিনের ধরন অনুযায়ী আমাকে অনুপাতের রাশি নির্ধারণ করতে হচ্ছে, কিন্তু যখন ফিনোটাইপিক অনুপাত করতে গেলাম তখন দেখা যাচ্ছে এখানে ফিনোটাইপিক অনুপাতটা বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে হইতেছে। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেটা হবে এটাকে আমি বলবো ফিনোটাইপিক অনুপাত, এবং যেটা জিনের ধরনের ভিত্তিতে হবে বা জিনের কম্বিনেশনের ভিত্তিতে হবে এটাকে আমরা বলবো হচ্ছে জিনোটাইপিক অনুপাত। তাহলে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। এখন এর পরে আমরা যে পড়াগুলো সেগুলোতে আমরা চলে যাই। এরপরে আমরা পড়ব হচ্ছে সেটা হইতেছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন এবং ডিএনএ টেস্ট, এই জিনিসটা পড়ি। প্রথমত আসি ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা কি, রেপ্লিকা শব্দের অর্থ কি আগে এটা বুঝতে হবে। রেপ্লিকা শব্দের অর্থ হুবহু কপি করা, ঠিক আছে। রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে হুবহু কপি করা। তাহলে যদি হুবহু কপি করতে হয় তাহলে সেটা কি হবে হচ্ছে রেপ্লিকেশন। তাহলে একটা ডিএনএ এর ক্ষেত্রে যদি দেখি যে ডিএনএটা এইভাবে থাকলো এবং ডিএনএটা এই অবস্থা থেকে আর চলে আসবে হচ্ছে এই রকম অবস্থায়, মানে প্যাচ খুলে যাবে। তাহলে এখানে থাকলো কি, এখানে যদি 5 ডিগ্রি হয় তাহলে এটা হবে হচ্ছে 3 ডিগ্রি, এবং এটা তাহলে 3 ডিগ্রি, এটা হবে 5 ডিগ্রি। তাহলে এখন আমরা দেখি যে এখানে আসলে হেলিক্সটা কি ছিল। সেটা হচ্ছে এখানে যদি থায়ামিন থাকে তাহলে এখানে অবশ্যই অ্যাডেনিন ছিল, এখানে যদি অ্যাডেনিন থাকে এখানে অবশ্যই থায়ামিন ছিল, এখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে সাইটোসিন ছিল, এখানে যদি সাইটোসিন থাকে এখানে গুয়ানিন ছিল, এখানে থায়ামিন ছিল, এখানে অ্যাডেনিন ছিল, এখানে অ্যাডেনিন ছিল, এখানে থায়ামিন ছিল, তারপরে গুয়ানিন, সাইটোসিন। এখন একটা জিনিস দেখো, সেটা হইতেছে যে যখন এরকম হেলিক্স দুটো আলাদা হয়ে গেল তখন একটা করে নতুন হেলিক্স এদের সাথে মানে এদের প্যারালালে তৈরি হয়ে যায়। অ্যাডেনিন, এখানে থায়ামিনের পরিবর্তে অ্যাডেনিন, তারপর অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এবং সাইটোসিন, এখানে গুয়ানিন, এখানে অ্যাডেনিন, এখানে থায়ামিন, এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন, এখানে অ্যাডেনিন, অ্যাডেনিন বলছি লিখছি থায়ামিন, এখানে থায়ামিন, তাহলে এভাবে থাকতেছে। তাহলে আমরা যদি দেখি যে এই ডিএনএ সিকোয়েন্সটার ক্ষেত্রে কি থাকতেছে, থায়ামিন, অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, এখানে গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন। তাহলে কি হচ্ছে, লাল অংশ যেটা দেখতেছো, লাল অংশটা হচ্ছে নতুন একটা ডিএনএ হেলিক্স, ঠিক আছে, যা পেঁচানো অবস্থায় আসে। তাহলে নতুন যে ডিএনএ হেলিক্সটা থাকতেছে, এই ডিএনএ হেলিক্সটা আসতেছে কিসের উপর নির্ভর করে, ডিএনএ হেলিক্সটা
মূলত আসতেছে যে পুরাতন হেলিক্সে কোন নাইট্রোজেন বন্ড থাকতেছে এটার উপর নির্ভর করে। তাহলে এখানে গুয়ানিন থাকলে সাইটোসিন আসতেছে, আগেও সাইটোসিন ছিল, তার মানে হুবহু ডিএনএ গুলা একদম সেম কোড দ্বারা হয়ে যায়। মানে মোট কথা একটা ডিএনএ তৈরি হচ্ছে, যেখানে এখানে আমরা যদি আরেকবার দেখি, সেটা হচ্ছে একটা ডিএনএ থেকে আমাদের দুইটা ডিএনএ তৈরি হবে। এটা একটা ডিএনএ, এখান থেকে ডিএনএ তৈরি হবে, কিন্তু এখানে একটা করে ডিএনএ থেকে যখন দুইটা করে ডিএনএ তৈরি হবে তখন এখানে টোটাল হেলিক্স থাকবে একটা নতুন একটা পুরাতন। তার মানে প্রত্যেকটা ডিএনএ এর ক্ষেত্রে একটা হেলিক্স নতুন থাকে এবং আরেকটা হেলিক্স পুরাতন থাকে। তাহলে এই যে একটা নতুন হেলিক্স এবং আরেকটা পুরাতন হেলিক্স থাকতেছে, এগুলাকে আমরা কিভাবে কাজ করব? এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ডিএনএ গুলা যদি পুরাটা থাকতো, পুরাটা নতুন ভাবে জন্ম নিত কোনো সাহায্য ছাড়া, তাহলে আমরা বলতে পারতাম সংরক্ষণশীল। কিন্তু একটা নতুন ডিএনএ এর ক্ষেত্রে অর্ধেক ডিএনএ থাকতেছে পুরাতন এবং বাকি অর্ধেক ডিএনএ থাকতেছে নতুন। তাহলে অর্ধেক নতুন এবং অর্ধেক পুরাতন, এবং পুরাতন যে ডিএনএ এর যে হেলিক্সটা, এই পুরাতন ডিএনএ যে হেলিক্স, এটা মূলত নতুন ডিএনএ এর জন্য সাচ বা ডাইস হিসেবে কাজ করতেছে, মানে ওয়ান টাইপ অফ ডিরেকশন দেওয়ার মতো করে কাজ করতেছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাই হচ্ছে মূলত আমাদের এখানে ডিএনএ এর রেপ্লিকেশনের যে পদ্ধতি সেটা। এরপরে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের ক্ষেত্রে কি হবে? ডিএনএ টেস্টের নাম আমরা অনেক শুনছি, বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। এটা সাধারণত আইডেন্টিফিকেশন কনফার্ম করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই যে আইডেন্টিফিকেশন কনফার্ম আসলে কি হইতে পারে? শরীরের যে কোনো অংশের ক্ষেত্রে যাও, সেখানে ডিএনএ স্যাম্পল অবশ্যই থাকবে। এটা শরীরের ভেতরে হইতে পারে বা বাইরে হইতে পারে, যে কোনো ক্ষেত্রে অবশ্যই ডিএনএ স্যাম্পল থাকবে। তোমরা হয়তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে হচ্ছে কিম জং উনের ক্ষেত্রে শুনে দেখছো যে সে হয়তো তার যে হাগুটা এটাও হয়তো সাথে নিয়ে যায়, বা মলমূত্র এটাও ছাড়ে না। কারণ কি? কারণ তার শত্রুরা এই ডিএনএ টেস্ট বা ডিএনএটাকে অ্যানালাইসিস করে তার শরীরের দুর্বলতা যেন ধরতে না পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এখন কথা হচ্ছে একটা ডিএনএ, ধরো কোথাও একটা অপরাধ ঘটছে, এই অপরাধের ক্ষেত্রে ডিএনএ কি হইতে পারে? ধরো একটা স্যাম্পল পাওয়া গেছে, কোথাও একটা অপরাধ হয়েছে, ওই অপরাধের ক্ষেত্রে কোনো একটা বায়োলজিক্যাল ইনফরমেশন বা বায়োলজিক্যাল একটা নমুনা পাওয়া গেছে, জৈব নমুনা। তাহলে জৈব নমুনাটার ডিএনএ বিশ্লেষণ করে আমরা একটা মানে সিকোয়েন্স পাইছি। এটাকে আমরা ভাগ করছি কয়েকটা ভাগে করে, এটার একটা সিকোয়েন্স বের করছি, এবং সিকোয়েন্স বের করার পরে আমাদের সন্দেহভাজন যে লোকটা থাকবে বা সন্দেহভাজন যে ব্যক্তিটা থাকবে, ওই ব্যক্তিটার একটা ডিএনএ স্যাম্পল নেওয়া পড়বে। ওই ব্যক্তিটার যে ডিএনএ স্যাম্পল থাকবে, ওই ডিএনএ স্যাম্পলকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করবো। এই ভাগগুলোকে বলা হচ্ছে ডিএনএ প্রোব। ঠিক আছে, তো তারপরে এখানে কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এখানে ডিএনএ সিকোয়েন্সের অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে কিছু প্যাটার্ন তৈরি হয় বা একটা কোড তৈরি হয়। ঠিক আছে, এই কোডটাকে এই কোডের সাথে ম্যাচ করানো হচ্ছে। তার মানে আমরা অপরাধের ক্ষেত্রে অপরাধ স্থল থেকে যে ডিএনএ স্যাম্পলটা পাইছি, ওই ডিএনএ স্যাম্পলের কোডের সাথে আমাদের মানে সন্দেহভাজন যে ব্যক্তি আছে তার ডিএনএ স্যাম্পলের ম্যাচ করানো যে ব্যাপারটা, এটাই হচ্ছে মূলত ডিএনএ টেস্ট। যদি ম্যাচ করা যায় কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে এই জৈব নমুনাটা হচ্ছে এই ব্যক্তির। ঠিক আছে, এইভাবে আগানো যেতে পারে। এই ক্ষেত্রে কি হইতে পারে? কেউ তার অপরাধ করে পালায় যাওয়ার সম্ভাবনা খুব কম, অর্থাৎ সুবিচার নিশ্চিতে এই ডিএনএ টেস্ট বিশাল বড় একটা ভূমিকা রাখতে পারে। এরপরে আমাদের ডিএনএ টেস্টের পরে থাকে হচ্ছে বংশগতি জাতীয় রোগ এবং লিঙ্গ নির্ধারণ। তো লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা দেখি। আমরা 46টা ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করছি। এই যে 46টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা আসছে বাবা থেকে, 23টা আসছে মা থেকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা ক্রোমোজোম, এটাকে বলা হচ্ছে অটোজোম, এবং 2টা ক্রোমোজোম, এটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কিভাবে কাজ করতেছে? মূলত
একটা নারী এবং পুরুষের ক্ষেত্রে তার 44টা ক্রোমোজোম প্রায় সেম কাজ করতেছে, কারণ শুধুমাত্র লিঙ্গ ভিত্তিক যে আচরণ বা যে গঠনগুলো আছে এই গঠনগুলো বাদ দিলে চুল, নাক, চোখ, মুখ, কান, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, হাড় সংখ্যা সবই তো সেম। তার মানে এগুলা বেশিরভাগই সেম থাকতেছে, শুধু লিঙ্গ ভিত্তিক ভাবে কিছু বৈশিষ্ট্য আলাদা থাকতেছে। তাহলে এই অটোজোম হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করে যেগুলো লিঙ্গ ভিত্তিক নয়, ওই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে না এই অটোজোম। কিন্তু সেক্স ক্রোমোজোম যেটা থাকতেছে, সেক্স ক্রোমোজোম কি করতেছে, সে লিঙ্গ নির্ধারণ করতেছে এবং লিঙ্গ নির্ধারণ পাশাপাশি লিঙ্গ নির্ধারণের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলাকেও কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তাহলে এই সেক্স ক্রোমোজোম কি কি হইতে পারে? এই সেক্স ক্রোমোজোম মেয়ে ক্ষেত্রে হইতে পারে এক্স এবং ছেলের ক্ষেত্রে হইতে পারে এক্স ওয়াই। তাহলে এখন কথা হচ্ছে মেয়ে এবং ছেলের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখা যাইতেছে আমরা যে 46টা ক্রোমোজোম পাইছি এটা বাবা থেকে আমরা পাইছি হচ্ছে 22টা প্লাস একটা, মানে 22টা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। মায়ের ক্ষেত্রে মা থেকে আমরা 22টা অটোজোম পাইছি এবং একটা সেক্স ক্রোমোজোম পাইছি। তাহলে এই যে এখান থেকে আসলো হচ্ছে আমাদের 46টা ক্রোমোজোম। এইটা হলো 46টা ক্রোমোজোমের মধ্যে যে দুইটা সেক্স ক্রোমোজোম আছে, এই দুইটা সেক্স ক্রোমোজোম আমরা একটা বাবা থেকে পাইছি এবং আরেকটা মা থেকে পাইছি। তাহলে মা থেকে কোন ওই যে দুইটা ক্রোমোজোম আছে ওই দুইটা ক্রোমোজোমের মধ্যে যেটাই আসুক আসতেছে তো এক্স, তাই না? তাহলে মা থেকে যে ক্রোমোজোমটাই আসুক আসতেছে এক্স, কিন্তু বাবা থেকে যদি এক্স আসে তাহলে সন্তান হবে কন্যা, ঠিক আছে? এবং যদি ওয়াই আসে তাহলে সন্তান হবে পুত্র, একটা কন্যা সন্তান এবং পুত্র সন্তান। তাহলে দেখা যাচ্ছে যে একটা সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তার মায়ের চেয়ে মূলত তার বাবার ভূমিকাটাই বেশি। তার মানে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ক্ষেত্রে এটা একটা তিতে সত্য কথা যে আমাদের সমাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাড়ির বউ বা হচ্ছে যারা গর্ভবতী তাদেরকে একটা প্রেশার দেওয়া হয় যে আসলে ছেলে সন্তান লাগবে বা ছেলে সন্তানের একটা চাহিদা দেখানো হয়। যদিও জিনিসটা অনেকটাই নাই বলা যায়, বাট কিছু কিছু জায়গায় এখনো আছে। তো এই ক্ষেত্রে এটা একটা সামাজিক ব্যাধির মতন যে আসলে কন্যা সন্তান হয়েছে, তাই কন্যা সন্তান হয়েছে মানে তার মাকে মানে একটু বাঁকা চোখে দেখা হয় বা একটু কোনোভাবে দায়ী করা হয়। কিন্তু আসলে আমরা যদি দেখি সায়েন্টিফিক্যালি একটা সন্তান তার লিঙ্গ নির্ধারণ করে তার বাবা থেকে প্রাপ্ত ক্রোমোজোম দ্বারা। তাহলে বাবা থেকে প্রাপ্ত ক্রোমোজোমটাই মূলত একটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে দিচ্ছে। তার মানে একটা সন্তান পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে এটা নির্ভর করতেছে তার বাবা থেকে কোন ক্রোমোজোমটা পাবে এইটার উপরে। তার মানে আমরা বলতে পারি লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় মুখ্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ অংশটা পড়ে ফেললাম। এরপরে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে? বর্ণান্ধতার ক্ষেত্রে আমাদের চোখের গঠন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের স্ক্লেরা বা হচ্ছে আমাদের বাহ্যিক গঠন চোখের। এরপরে এখানে থাকতেছে পিউপিল থাকবে, তারপর লেন্স থাকবে, তারপরে হচ্ছে আমাদের এই সামনের অংশটা থাকবে। তো এইখানে রেটিনা বলে একটা অংশ থাকে যেটা আমাদের রং চিনতে সাহায্য করতেছে। ওই চোখের ক্ষেত্রে একটা বস্তু যখন থাকে ওই বস্তুটার ক্ষেত্রে যখন আলোটা চোখের ভেতরে প্রবেশ করতেছে ওই রংটা চেনার জন্য আমাদের চোখের ভেতরে রং দ্বারা উদ্দীপ্ত হওয়া রিসেপ্টর থাকতে হয়। তাহলে ওই রংটাকে আমরা দেখতে পারবো। তাহলে ওই যে রংটাকে আমরা দেখতে পারবো, ওই রংটাকে যে দেখতে পারি এইটা হচ্ছে ওই রংটা ওই রঙের যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা ওইটা আমার চোখে কোষকে উদ্দীপ্ত করতে পারতেছে। কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট রঙের তরঙ্গ দৈর্ঘ্য যে মানে তরঙ্গটা থাকতেছে এই তরঙ্গটা তাদের চোখকে উদ্দীপ্ত করতে পারে না বা চোখের মানে একটা ক্রিয়াশীল মনোভাব নিয়ে আসতে পারে না বা ক্রিয়াশীল কার্যক্রম করতে পারে না, তখন এইটাকে বলা হচ্ছে বর্ণান্ধতা। স্বাভাবিক বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাল এবং সবুজ যেটা থাকতেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন যে বর্ণান্ধতা সেটা। তার মানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাটার ক্ষেত্রে আমরা দেখতে পারি
যে সবুজের মধ্যে লাল থাকতেছে, ঠিক আছে, সে দেখবে যে হালকা ধূসর রঙের মধ্যে গাঢ় ধূসর রং, ঠিক আছে। কারণ যদি কেউ লাল সবুজ বর্ণান্ধতাতে ভোগে তাহলে সেক্ষেত্রে কি হবে, সে লাল এবং সবুজ রঙের যে আলো, যে তরঙ্গটা, ওই তরঙ্গটা তার চোখের ভেতরে ক্রিয়াশীল একটা কার্যক্রম তৈরি করতে পারতেছে না, যার ফলে সে রংটাকে দেখতেছে না, কিন্তু বস্তুটাকে সে দেখবে। যেমন সে লাল মরিচ এবং সবুজ মরিচের যে পার্থক্যটা, এটা সে করতে পারবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত বর্ণান্ধতা। শতকরা 10% পুরুষ পৃথিবীর এরা হচ্ছে বর্ণান্ধ থাকতেছে, ঠিক আছে। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হইতেছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে একটা জিনিস বোঝা দরকার যে থ্যালাসেমিয়াটা আসলে কেন হচ্ছে। আমাদের এখানে দুইটা রোগ থাকে, একটা হচ্ছে অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া। অ্যানিমিয়াতেও রক্ত শূন্যতা থাকে সারা দেহে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও রক্ত শূন্যতা থাকতেছে। অ্যানিমিয়ার ক্ষেত্রে আসলে কি হচ্ছে, আমরা থ্যালাসেমিয়াটা দেখি তাহলে অ্যানিমিয়াটা আমরা বুঝতে পারবো। আমরা যদি আরবিসি এটার গঠনটা দেখি, আরবিসি মানে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এটার একটা সক্রিয় উপাদান থাকে, সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটার দুইটা অংশ থাকতেছে, একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে গ্লোবিন বা গ্লোবিউলিন। তো হিম যেটা থাকতেছে এটা হচ্ছে আয়রন ঘটিত যৌগ, গ্লোবিউলিন যেটা থাকতেছে এটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে বিটা। আরবিসির গঠনে হিমোগ্লোবিন গঠন হওয়াটা খুব জরুরি, যার জন্য আয়রন লাগতেছে এবং গ্লোবিউলিন লাগতেছে। তার মানে এই আয়রন এবং আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন মিলে হিমোগ্লোবিন তৈরি করতেছে। যে হিমোগ্লোবিন তৈরি করতেছে এই হিমোগ্লোবিন রেড ব্লাড সেল তৈরি করতেছে, ঠিক আছে। তো এখন এই যে যদি আলফা গ্লোবিউলিনটা ঠিকভাবে কাজ করতে না পারে তখন সেটাকে আমরা বলতেছি আলফা থ্যালাসেমিয়া, এবং যদি বিটা গ্লোবিউলিনটা ঠিকভাবে কাজ করতে না পারে তখন সেটাকে বলতেছি বিটা থ্যালাসেমিয়া। তার মানে থ্যালাসেমিয়া দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তার মানে থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে এই যে আলফা বা বিটা নিয়ে কাজ হবে সেটা হচ্ছে যখন এই যে আরবিসি এটা উৎপন্ন হয় কোথায়, এটা উৎপন্ন হয় হচ্ছে বোন ম্যারোতে। বোন ম্যারোতে উৎপন্ন হয় স্টেম সেলের মাধ্যমে। স্টেম সেল, তো স্টেম সেলের মাধ্যমে যখন বোন ম্যারোর ভেতরে আরবিসি উৎপন্ন হচ্ছে বা রেড ব্লাড সেল উৎপন্ন হচ্ছে তখন আসলে এটা 120 দিন আয়ু নিয়ে জন্মগ্রহণ করতেছে, ঠিক আছে। বোন ম্যারোতে যখন রেড ব্লাড সেল জন্মগ্রহণ করতেছে তখন সে 120 দিন আয়ু নিয়ে জন্মগ্রহণ করতেছে। এই 120 দিন পরে এটা চলে যাবে লিভার এবং স্প্লিন বা প্লিহা। যকৃৎ এবং প্লিহা এই দুইটা অঙ্গে ওই আরবিসি বা লোহিত রক্তকণিকাটা ভেঙে যাবে, 120 দিন সে ঘোরাফেরা করবে। কিন্তু থ্যালাসেমিয়া যদি হয়, থ্যালাসেমিয়া হইলে গঠনটা ঠিক থাকা না থাকার কারণে খুব দ্রুতই এই লোহিত রক্তকণিকাটা তার কার্যকারিতা হারায় ফেলে। ধরো 30 দিন বা 40 দিন সার্ভাইভ করতে পারলো, তারপরে সার্ভাইভ করতে পারতেছে না। তার মানে ক্রমাগত তার শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কমতেই থাকবে। কিন্তু আমরা যদি অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখি, অ্যানিমিয়ার ক্ষেত্রে এই গঠনটা বা টোটাল হিমোগ্লোবিনের গঠনটা ঠিক থাকে কিন্তু উৎপাদন হারটা কম হয়। তার মানে গঠন ঠিক থাকতেছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে গঠন ঠিক থাকতেছে না আরবিসির, যার ফলে রক্ত শূন্যতা হচ্ছে। এবং অ্যানিমিয়া যেটা, এটা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে সাপ্লিমেন্টারি ঔষধ এবং কিছু বিশেষ খাবার খাইতে হয়, কচু, কাঁচা কলা, এই আয়রন জাতীয় খাবারগুলো খাইলে দেখা যাচ্ছে যে এই অ্যানিমিয়াটা অনেকটা রিকভার হয়ে যায়। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা আসলে রিকভার হয় না, কারণ এটা একটা বংশগতীয় রোগ। এখন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা আরেকটা জিনিস, এটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা ক্রস আছে, ঠিক আছে, পরীক্ষায় এটা আসে প্রচুর। তো এই ক্রসটা আমরা একটু দেখব।
ক্রসের ক্ষেত্রে মাথায় রাখবা যে থ্যালাসেমিয়া যেটা থাকতেছে এটা হচ্ছে আক্রান্ত জিনের, মানে এটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের রোগ, প্রচ্ছন্ন জিনের রোগ। তার মানে এটা প্রকট জিনের মাধ্যমে আসলে আসে না, এটা প্রচ্ছন্ন জিনের মাধ্যমে আসে। তাহলে প্রচ্ছন্ন জিনের মাধ্যমে আসে বলতে, যদি আমরা বড় আর ধরি সুস্থ এবং ছোট আর ধরি আক্রান্ত, তাহলে বড় আর হবে হচ্ছে সুস্থ, বড় আর ছোট আর হবে হচ্ছে সুস্থ কিন্তু বাহক, কারণ সে বহন করতেছে থ্যালাসেমিয়া জিন। এবং যদি ছোট আরে আসি তাহলে সেটা হবে হচ্ছে আক্রান্ত। তাহলে আমরা যদি দেখি যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে বাহক বাবা ক্রস বাহক মা, তার মানে কি হচ্ছে বাবা এবং মা দুইজনেই সুস্থ কিন্তু জানে না তাদের ভেতরে প্রচ্ছন্ন জিন আছে। প্রচ্ছন্ন জিন কি হিসেবে আছে, এখানে এই যে এখানে প্রচ্ছন্ন জিন থাকতেছে, যেটা পরবর্তীতে প্রকাশিত হইতে পারে না হইতে পারে, কিন্তু এরা যখন বাহ্যিকভাবে সুস্থ, এদের পরবর্তীতে যে জন্মটা গ্রহণ করবে যে মানে বাচ্চাটা, সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে থাকবে হচ্ছে বড় আর ছোট আর ক্রস বড় আর ছোট আর। তাহলে আমরা গ্যামেট উৎপন্ন করি বড় আর ছোট আর এবং বড় আর ছোট আর, আমরা ক্রস করি, ক্রসের মাধ্যমে আসবে হচ্ছে এটার সাথে প্রথমে দুইটা, তারপরে এটার সাথে দুইটা, তাহলে এখানে আসলো বড় আর, এখানে আসলো বড় আর ছোট আর, এখানে থাকলো বড় আর ছোট আর, এখানে ছোট আর। তাহলে এখানে বড় আর এবং ছোট আর বলতে কি বোঝানো হচ্ছে, এইটা হবে হচ্ছে সুস্থ, এই দুইটা হবে হচ্ছে বাহক এবং এটা হবে হচ্ছে আক্রান্ত। তার মানে যদি বাহক বাবা এবং বাহক মা হয় তাহলে তার বাচ্চাটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ। তার মানে সেটা হচ্ছে 25% সম্ভাবনা থাকবে যে বাচ্চাটা আক্রান্ত হবে। এরপরে যে টপিকটা নিয়ে বইয়ে আলোচনা করা আছে সেটা হইতেছে জৈব অভিব্যক্তি বা হচ্ছে এই পরিবেশের সাথে যে সম্পর্কটা। এই পুরোটা এক অংশটা একবার রিডিং করবা, আশা করি পুরোটাই বুঝতে পারবা। তবে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এখান থেকে যে আসলে যে জিনিসটা প্রশ্ন আসে বা যে জিনিসটা আসলে মূল শেখার জিনিস, সেটা হইতেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে কি, সেটা হচ্ছে প্রকৃতির যোগ্যতমকে নির্বাচন। তো প্রকৃতির যোগ্যতমকে নির্বাচন বলতে যা বুঝবো তা হচ্ছে প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকবে এবং প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হবে। তাহলে এই যে প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে, এই পরিবর্তনটা সাথে যে জীবটা মানায় নিতে পারবে সে আসলে টিকে থাকতে পারবে এবং যে মানায় নিতে পারবে না সে টিকে থাকতে পারবে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, ঠিক আছে? এটা আসে প্রকৃতির যোগ্যতমক নির্বাচন। এই ছিল তোমাদের চ্যাপ্টার 12 এর একদম ওয়ান শট, পুরা অধ্যায়টা কমপ্লিট যতটুকু পারছি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। বাট এটা নিয়ে আসলে আরো অনেক বড় বড় ক্লাস নেওয়া যায়, বাট যারা খুব সংক্ষেপে এই ক্লাসটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।